পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কতটা উপকারে লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা চিরদিনের নিয়ে আজ আলোচনা করব। এই চিরদিনের কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের এক স্বনামধন্য এবং জনপ্রিয় কবি, যিনি কিশোর কবি হিসেবে পরিচিত, সেই সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। চিরদিনের বলতে বোঝায় যা সারা জীবনের বা অন্তহীন কালের, অর্থাৎ সারা জীবন ব্যাপী বা অন্তহীন কাল ধরে যা চলে তাকেই বলা হয় এক কথায় চিরদিনের। এই পাঠ্য কবিতাটি মোট লাইন আছে 32টি। এই কবিতার মূল বিষয়বস্তু যেটা কবি পাঠকদের সামনে তুলে ধরেছেন তা হলো, কবি বলতে চেয়েছেন গ্রামের রূপ, গ্রামের সৌন্দর্য, গ্রামের বৈচিত্র্য অমলিন, তা কোনোদিনই শেষ হয়ে যাওয়ার নয়, তা কোনোদিনই পরিবর্তন হয়ে যাওয়ার নয়। তাই প্রাচীনকাল থেকে বর্তমানকাল এবং ভবিষ্যতেও সেই গ্রামের রূপ চিরন্তন হয়ে থেকে যাবে, চিরশাশ্বত হয়ে থেকে যাবে। তাই কবি মানুষকে সেই গ্রামমুখ হওয়ার কথাই এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কবিতার মূল যে বিষয়বস্তু সেটি হলো এই চিরদিনের বা চিরকালীন বা চিরন্তন বা অসম্ভবী যা কিছু, কবি তার কথাই এই পাঠ্য কবিতায় তুলে ধরেছেন। এক বৃষ্টিমুখর লাজুক গায়ে ঘড়ির কাঁটা সময় জানাতে ভুলে গেছে, যেখানে কোনো নির্দিষ্ট পথ পথিককে রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় না। তবুও পথ হেঁটে মানুষ ঠিক তার গন্তব্যে পৌঁছে যায়, যেখানে জোড়া দিঘির পাড়ে তালের সারি, যেখানে বাঁশগাছ মাথা ঝুঁকিয়ে নিজেকে নিবেদন করছে সকলের কাছে। সেই কিষেনপাড়াতেই কবি পৌঁছে যান। সেই গ্রামের পচা খালের জল কবির কাছে খুবই সুপরিচিত, আর সেই মজে যাওয়া নদী যা বর্ষাকালে বিদ্রোহ ঘোষণা করে ওঠে, সেই গ্রামের কথাই কবির চিরদিন মনে পড়ে। শাঁখের পবিত্র ধ্বনিতে যখন সন্ধ্যেবেলার অন্ধকার নেমে আসে, যখন জমির আল ধরে কিষানরা হেঁটে ঘরে ফেরে, বুড়ো বটতলায় যখন পরস্পররা জমা হয়ে মত বিনিময় করে, সেই সব সৌন্দর্যের কথাই কবি এই পাঠ্য কবিতায় তুলে ধরেছেন। সেই স্নিগ্ধ গ্রাম্য ছবি কবির চোখে এই কবিতার মধ্যে দিয়ে ধরা পড়েছে। দুর্ভিক্ষ কখনো কখনো হানা দেয়, কিন্তু তবুও তা গ্রামের সেই প্রাণের স্পন্দনকে থামাতে পারেনি। কৃষক বধূ ঢেকিতে চাল ছাটে, সান্ধ্য প্রদীপের সন্ধ্যা বাসরে ঠাকুমা নাতনিকে শোনায় আকালের গল্প। দিশেহারা মানুষগুলি দুর্ভিক্ষের কারণে গ্রাম ছেড়ে চলে যাওয়ার ঘটনা ইত্যাদি। ভোরের আলো ফোটে এখানে পাখিদের কলতানে, পাখিদের ডাকে, পাখিদের আওয়াজে। আর ঠিক তখন থেকে বিভিন্ন পেশার মানুষরা তাদের নিজ নিজ কাজে লেগে পড়ে। তাদের কর্মমুখরতায় এই গ্রাম জীবনের যে ছবি তা মন্ত্রিত হয়ে ওঠে। কৃষক বধূরা জল আনার ফাঁকেই টের পায় সোনালি ফসলে সুবর্ণ যুগ আসার খবর বা বার্তা। এই কবিতায় এমন কতগুলি শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলোর সম্বন্ধে তোমাদের ইন ডিটেলস বা সম্পূর্ণ অর্থগুলো জানতে হবে। যেমন প্রথমেই বলা হয়েছে যক্ষার কথা। এই যক্ষা হলো এক ধরনের ক্ষয় রোগ, আর এই যক্ষা শব্দটি এসছে রাজক্ষয় শব্দ থেকে। এই রোগের ফলে শরীর শীর্ণ বা রোগা হয়ে যায়,
এই রোগ হৃৎপিণ্ড, অগ্নাশয়, ঐচ্ছিক পেশি ইত্যাদি জায়গায় আক্রমণ করে। জ্বর, কাশি ও কাশির সঙ্গে রক্ত পড়া এই রোগের লক্ষণ। এই রোগটি একটি সংক্রামক রোগ, তবে সঠিক চিকিৎসা পেলে এই রোগ সেরে যায়। এছাড়াও এখানে বলা হয়েছে ঘড়ির কথা। এই ঘড়ি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি ইত্যাদি। আর 1524 খ্রিস্টাব্দে পিটার হেনেলিন প্রথম পকেট ঘড়ি তৈরি করেছিলেন। এই কবিতায় যে কয়েকটি উল্লেখযোগ্য শব্দার্থ ব্যবহার করা হয়েছে সেগুলি হলো লাজুক, লাজুক মানে লজ্জা পায় এমন। সারি শব্দের অর্থ শয্যা। আত্মদান শব্দের অর্থ জীবনদান। অমর মানে যার মৃত্যু নেই। অহংকারী মানে দম্ভী। নীরব মানে নিস্তব্ধ। বৃষ্টিমুখর মানে বৃষ্টি মুখরিত করে যা। মজা নদী মানে স্রোত হারিয়ে যাওয়া শুষ্ক নদী। আর বৃষ্টির জলে পুষ্ট নদীগুলো কিন্তু বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় অর্থাৎ গ্রীষ্মকালে শুকিয়ে যায়। বিদ্রোহ শব্দের অর্থ বিপ্লব। ইশারা মানে ইঙ্গিত। ঘাগরা হচ্ছে লুঙ্গি জাতীয় স্ত্রীলোকদের পোশাক। স্বাগত মানে আহ্বান করা। সান্ধ্য মানে সান্ধ্যকালীন। আলপথ শব্দের অর্থ জমির চিহ্ন নির্ধারণ করে যে আল তার ওপরের পথ। জনমত মানে জনগণের মতামত। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। আকাল শব্দের অর্থ মন্বন্তর, অভাব অনটনের সময়। দিশাহারা শব্দের অর্থ কুল কিনারাহীন। বিচিত্র মানে রকমারি। থমকে মানে আচমকা বা থেমে যাওয়া। আর সুবর্ণ যুগ শব্দের অর্থ সোনার যুগ। এই চিরদিনের নামে একটি চলচ্চিত্র অনুষ্ঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ শব্দ আছে আরও অনেক, সেরকম হলো গরু রাখার স্থান যাকে বলা হয় গোয়াল ঘর। ঘোড়া রাখার স্থানকে বলা হয় আস্তাবল। হাতি রাখার স্থানকে বলা হয় পিলখানা। মৃত গবাদি পশু রাখার স্থানকে বলা হয় ভাগাড়। আর মূল্যবান জিনিসপত্র রাখার জায়গাকে বলা হয় তোষাখানা। তবে এই চিরদিনের কবিতাটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, আর এই পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। এই পত্রিকাটি 1914 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়ে থাকে এবং এই প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। এছাড়াও এখানে 12 মাসের কথা বলা হয়েছে। এই 12 মাসের কাহিনীকে বলা হয় 12 মাসা। 12 মাস বা বছর অন্তরকে বলা হয় বাৎসরিক। 6 মাস অন্তরকে বলা হয় ষান্মাসিক। 1 মাস অন্তরকে বলা হয় মাসিক। 15 দিন অন্তরকে বলা হয় পাক্ষিক। 1 সপ্তাহ বা 7 দিন অন্তরকে বলা হয় সাপ্তাহিক। 1 দিন অন্তরকে বলা হয় দৈনিক। আর 12 বছর অন্তরকে বলা হয়ে থাকে যুগান্তর। এছাড়াও এই কবিতায় আক ব্যবহার করা আছে। এই আকাল বা দুর্ভিক্ষকে কেন্দ্র করে লেখা কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো বিজন ভট্টাচার্যের লেখা নাটক নবান্ন। এছাড়াও তুলসী লাহিড়ীর নাটক ছেঁড়া তার, হেমেন্দ্র মিত্রের লেখা কবিতা ফ্যান এবং সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা স্বাগত ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত নাটক বা কবিতা বা গল্পগুলোতে দুর্ভিক্ষ বা মন্বন্তর বা আকাল দেখা দিলে ঠিক সামাজিক পরিস্থিতি কেমন হয়ে ওঠে সেই বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে যেটা বলা হয়েছে মন্বন্তরের কথা, আমাদের এই বাংলায় 1350 বঙ্গাব্দে এক ভয়ানক মন্বন্তর দেখা দিয়েছিল, যা 50-এর মন্বন্তর নামে পরিচিত। তবে একইভাবে তোমরা হয়তো শুনে থাকবে 76-এর মন্বন্তরের কথা, যা হয়েছিল 1176 বঙ্গাব্দে, ইংরাজির সাল 1770 খ্রিস্টাব্দে। আর এই দুর্ভিক্ষের যদি প্রত্যক্ষ কারণ বলা যায় তাহলে সেটা হচ্ছে খরা বা বন্যা বা মহামারী। তবে এর যদি প্রকৃত কারণ বা প্রকৃত ঘটনা এর জন্য দায়ী, সেটা হলো মানুষের আর্থস্বার্থ পরায়ণ মজুতদারি মানসিকতা। এটাকেই দুর্ভিক্ষের প্রধান কারণ হিসেবে মনে করা হয়ে থাকে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আরোগ্য, তার 10ম সংখ্যক কবিতায় এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জয় সম্পর্কে বর্ণনা করেছিলেন। আর যুগসন্ধির কবি যদি বলা হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ভারতচন্দ্র রায়, যার উপাধি ছিল রায়গুণাকর, এছাড়াও ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয়ে থাকে যুগসন্ধির কবি।
এরকমই ইতিহাসে যুগ বলতে মোগল যুগ, সেন যুগকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আর যে কোনো বিষয়ের সার্বিক উন্নতিকেই সুবর্ণ যুগ হিসেবে দেখা হয়ে থাকে। তাই শিল্প সংস্কৃতির ক্ষেত্রে সুবর্ণ যুগ আর বিজ্ঞানের ক্ষেত্রে সুবর্ণ যুগ কথাগুলিকে আমরা পাই। অর্থাৎ চরম উন্নতির সময়কালকেই সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়ে থাকে। এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং এই যে শব্দগুলোর ব্যাখ্যা, এগুলোর সম্বন্ধে আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।